নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফার্মাশর্ট চ্যানেলে। তো এর আগের দিন আমরা সিএনএস এর উপরে যে ড্রাগগুলো কাজ করে তার মধ্যে জেনারেল অ্যানাস্থেটিক্সের টপিকটা পুরোটা কভার করেছি। তার সাথে আমরা এমসিকিউজও করেছি। আর আজকে আমরা নেক্সট যেই টপিকটা সেটা হচ্ছে আমাদের সিডেটিভ হিপনোটিক থেকে শুরু করে ওপিয়েড অ্যানালজেসিক অবধি টোটালটা এই একটা ভিডিওর মধ্যেই কমপ্লিট করব। প্রত্যেকটা টপিকের ক্লাসিফিকেশন, মেকানিজম অফ অ্যাকশন, ড্রাগ ডোজ, ইন্ডিকেশন, ফার্মাকোলজিক্যাল অ্যাকশন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি যা যা পড়াবো এটার নোট বা পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখতে পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ আপকামিং এক্সামের জন্য এটা কিন্তু ভীষণ 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 বেনিফিশিয়াল হবে তোমাদের জন্য। তো অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখো, আর একদম বাংলায় বলবো, সোজাভাবে বলবো, তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। আর হাতের লেখাটা আমার এরকমই একটু ম্যানেজ করে নিও, যাই হোক। তো শুরু করছি আজকের ভিডিওটি। আমাদের আজকে যে ফার্স্ট টপিক সেটা হচ্ছে সিডেটিভ অ্যান্ড হিপনোটিক। এই সিডেটিভ অ্যান্ড হিপনোটিক ড্রাগ দুটো অ্যাকচুয়ালি কী, এরা কীভাবে কাজ করে? দেখো, সিডেটিভ আর হিপনোটিক হচ্ছে এমন ড্রাগ যেটা আমাদের সিএনএসের উপরে কাজ করে, আর আমাদের যে মেন্টাল এক্সাইটেশন থাকে কিংবা ডিপ্রেশন থাকে এগুলোকে ট্রিট করে। এবার এগুলোকেই আমরা সাধারণত সিডেটিভ বা হিপনোটিক বলে থাকি। এবার আমরা কখন সিডেটিভ বলবো আর কখন হিপনোটিক বলবো? যখন আমরা একটা ড্রাগকে কোনো একটা পার্টিকুলার ডিসঅর্ডারের জন্য, যেমন ধরো ডিপ্রেশন বা এক্সাইটমেন্টের জন্য বা ইনসোমনিয়ার জন্য বা কোনো একটা মানসিক অবসাদের জন্য ইউজ করব, বা যখন আমাদের ঘুম হচ্ছে না ঠিকভাবে সেই রিদমটাকে রিপেয়ার করার জন্য, তখন আমরা সিডেটিভ ইউজ করবো। মানে যেই ড্রাগটাকে আমরা কম ডোজে ইউজ করব সেই ড্রাগটাকেই আমরা সিডেটিভ ড্রাগ বলবো, যেটা কি না আমাদের ঘুম আসতে দেবে না, মানে আমরা কনসিয়াস থাকবো, যেটা আমাদের কামনেস প্রোভাইড করবে। ঠিক আছে, ওই জন্য বললাম স্লিপ সাইকেল ঠিক করার জন্য, স্লিপ প্রোভাইড করার জন্য না। এই ড্রাগটার সাইট অফ অ্যাকশন কি? এই ড্রাগটার সাইট অফ অ্যাকশন হচ্ছে আমাদের লিম্বিক সিস্টেম, যেগুলো আমাদের থটস, মেন্টাল ফাংশন এগুলোকে রেগুলেট করে। তাহলে হিপনোটিক ড্রাগ কি? হিপনোটিক হচ্ছে সেই সমস্ত ড্রাগ যেগুলো হচ্ছে আমাদের স্লিপটাকে ইনিশিয়েট করে, মানে এক কথায় যদি বলি যেগুলো আমাদের ঘুমাতে সাহায্য করে। যারা ইনসোমনিয়ায় ভোগে, রাতে অনেকক্ষণ স্লিপ আসে না, মাথার মধ্যে হাজারটা টেনশন, চিন্তা এসব কাজ করে, তাদের ক্ষেত্রে আমরা হিপনোটিক দিয়ে থাকি, অর্থাৎ ড্রাগের ডোজটা সেই ক্ষেত্রে বেশি থাকে। এগুলো হচ্ছে আমাদের মিড ব্রেনে কাজ করে আর অ্যাসেন্ডিং রাসে কাজ করে। ঠিক আছে, এগুলোর এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে সব বলে দিচ্ছি ক্লাসিফিকেশনের মধ্যে। আমি এখানে লিখে দিয়েছি, ইন স্মল ডোজ ইট ক্যান কজ সিরেশন, মানে ঘুম আসবে না বাট ঝিমঝিম ভাবটা থাকবে। ইন হায়ার ডোজ ইট কজ হিপনোসিস, মানে সেখানে আমাদের ঘুম চলে আসবে। আর আমরা যদি এক্সেস অ্যামাউন্টে এটা ইউজ করে ফেলি, মানে ওষুধের ডোজটা 0.25 থেকে বাড়িয়ে ডাইরেক্ট 1 mg করে দিই, তাহলে সেটা আমাদের কি সার্জিক্যাল অ্যানাস্থিসিয়া প্রোভাইড করবে, আগের দিন যেটা বলছিলাম। আচ্ছা, ক্লাসিফিকেশানটা এবার আমি তোমাদেরকে শেয়ার করি। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা টোটাল 4টে ক্লাস মনে রাখবো। কি কি? বেনজোডায়াজিপাইনস, বারবিচুরেট, নন বেনজোডায়াজিপাইনস আর আদার হিপনোটিক্স। এখানে সিডেটিভ আর হিপনোটিকের ক্ষেত্রে একই ড্রাগ ইউজ করা হয়, সেগুলো শুধু ডোজ আলাদা হয়। বেনজোডায়াজিপাইন্সের ক্ষেত্রে কী কী করা হয়? হিপনোটিকের ক্ষেত্রে আমরা ইউজ করবো কি ডাইজিপাম, অ্যালপ্রাজোলাম, লোরাজিপাম, ফ্লুরাজিপাম, নাইট্রাজিপাম আর একটা কি টিরাজোলাম। যেগুলোর ক্ষেত্রে আমরা লাস্টে পিএএম আর এলএএম দেখব, সেগুলোই হচ্ছে বেনজোডায়াজিপাইন্সে হিপনোটিক হিসেবে কাজ করবে, সেগুলোই অ্যান্টি অ্যাংজাইটি হিসেবে কাজ করবে, সেগুলোই অ্যান্টি কনভালশন হিসেবে কাজ করবে। অ্যান্টি অ্যাংজাইটির ক্ষেত্রে কি ইউজ করব? সেম ড্রাগ, ডায়াজিপাম, ডায়াজিপক্সাইড, অক্সাজিপাম, ক্লোনাজিপাম, অ্যালপ্রাজোলাম, লোরাজোলাম এগুলোই ইউজ করে থাকি। আর অ্যান্টি কনভালশনের ক্ষেত্রে বা সিজারের ক্ষেত্রে কি ইউজ করে থাকি? ক্লোনাজিপাম, ক্লোবাজাম, ডায়াজিপাম, লোরাপাম এই সমস্ত ড্রাগগুলোকে ইউজ করে থাকি। আচ্ছা, এবার বারবিচুরেটসের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? লং অ্যাক্টিং হয়, শর্ট অ্যাক্টিং হয় আর আলট্রা শর্ট অ্যাক্টিং হয়। এগুলো তাদের কাজের উপরে ভাগ করা হয়েছে বারবিচুরেটসকে। লং অ্যাক্টিং মানে যেগুলো দীর্ঘ সময় ধরে ইউজ করা হয়, যেমন কি ফেনোবারবিটন। শর্ট অ্যাক্টিং যেগুলো খুব দ্রুত কাজ করবে, যেমন কি বিউটোবারবিটন, আর একটা হচ্ছে ফেনোবারবিটন, আর একটা কি আলট্রা শর্ট অ্যাক্টিং যেগুলো খুব তাড়াতাড়ি কাজ করবে, থায়োপেন্টন, মিথোহেক্সিটন। এই ড্রাগগুলো তোমরা মনে রাখবা, তাহলেই হবে। আর সিডেটিভ অ্যান্ড হিপনোটিকের থেকে কিন্তু ক্লাসিফিকেশন থেকেই বেশি কোশ্চেন সেট করা হয়। নন বেনজোডায়াজিপাইনের ক্ষেত্রে কিন্তু তোমরা একটা ড্রাগ অবশ্যই মনে রাখবা, একটা হচ্ছে ইটিজোলাম আর একটা হচ্ছে জলপিডেম। আচ্ছা, আদার হিপনোটিক্সের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আদার হিপনোটিক্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব মেলাটোনিন, তারপর হচ্ছে ট্রিক্লোফোস, আর আরেকটা হচ্ছে কি সিভোরেক্স্যান্ট। এই মেলাটোনিনটা কি জানো? এটা হচ্ছে আমাদের ঘুমের সাইকেলকে ঠিক করার জন্য। মানে অনেক সময় কি হয় জানো, ঘুমাতে ঘুমাতে ঘুম ভেঙে যাচ্ছে, বা একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম আসছে না,
আমাদের ওই স্লিপিং ল্যাগটা যাতে না হয় বা ব্রোকটা না, মানে আমাদের ওই ঘুমের সাইকেলটা যাতে না ভাঙে, সেই কারণেই আমরা এই মেলাটোনিনটাকে ইউজ করে থাকি। এবার আমাদেরকে জানতে হবে যে বেনজোডায়াজিপাইনস আর বারবিচুরেট এই দুটো কাজ কিভাবে করে। দেখো, বেনজোডায়াজিপাইনস কি করবে, আমাদের গাবা এ রিসেপ্টর যে রয়েছে, গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। গাবা এ রিসেপ্টরের সাথে বাইন্ড করে আমাদের যে ক্যালসিয়াম চ্যানেলগুলো আছে না সেলের মধ্যে, সেই ক্যালসিয়াম চ্যানেল ওপেনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দেবে। মানে আগে যেটা ধরো এরকম খুললো, এরকম এরকম, এখন ওটা ঘন 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 খুলবে, মানে ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দেবে। যার কারণে কি হবে, ক্লোরাইডের ইনফ্লাক্স হবে। আর ক্লোরাইডের ইনফ্লাক্স হলেই হাইপার পোলারাইজেশন হবে, মানে নেগেটিভ চার্জে চার্জ হয়ে যাবে। আর তখনই কি হবে, স্টপ করে দেবে আমাদের সোডিয়ামের ইনফ্লাক্সটাকে, মানে আমাদের এক্সাইটেশনটাকে বন্ধ করে দেবে। যার কারণে কি হবে, সিএনএসের অ্যাক্টিভিটি আস্তে আস্তে কমে যাবে। বারবিচুরেটসের ক্ষেত্রে কি হবে, সেম জিনিস, গাবার সাথে বাইন্ড করবে, কিন্তু এখানে একটা জিনিস, এটাতে যেমন ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দিচ্ছিল, আর এখানে কি করবে, চ্যানেলের ওপেনিং টাইমটাকে বাড়িয়ে দেবে। মানে কি, ক্লোরাইডের যে চ্যানেলগুলো সেগুলো বেশি সময় ধরে ওপেন থাকবে। যার কারণে সিএল নেগেটিভের ইনফ্লাক্স হবে, হাইপার পোলারাইজেশন হবে, আর সোডিয়ামের ইনফ্লাক্সটা কমে যাবে, আর সিএনএসের অ্যাক্টিভিটিটা কমে যাবে। তো এইভাবেই আমাদের ড্রাগ দুটো কাজ করবে। নেক্সট আমরা চলে আসি। আচ্ছা, আমি এখানে লিখে দিয়েছি মেকানিজম অফ অ্যাকশন। বেশিরভাগ সিডেটিভ হিপনোটিক গাবা এ রিসেপ্টরের উপরে কাজ করে, যা গাবা ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারের এফেক্টকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, এখানে বানানটা ভুল হয়ে গেছে। আচ্ছা, সিডেটিভ আর হিপনোটিক বাইন্ড করবে কি, গাবা এ রিসেপ্টরের সাথে। এখানে এই যে সিএল এর ইনফ্লাক্স হচ্ছে, তারপর নিউরনের হাইপার পোলারাইজেশন হচ্ছে, সিএনএস অ্যাক্টিভিটি কমে যাচ্ছে, ব্রেন আমাদের শান্ত হয়ে যাচ্ছে, আর তখন আমাদের ঘুম আসছে। এটার থেরাপিউটিক অ্যাপ্লিকেশন কি, বা আমরা যদি এক কথায় বলি ইন্ডিকেশনস কী কী, যাদের ঘুম আসে না ইনসোমনিয়ার ক্ষেত্রে, অ্যাংজাইটির জন্য যাদের ঘুম আসছে না তাদের ক্ষেত্রে, স্লিপিং ডিসঅর্ডার ঠিক করার জন্য, অ্যান্টি কনভার্সনের ক্ষেত্রে, প্রি অ্যানাস্থেটিক, জেনারেল অ্যানাস্থেটিক, সাইকিয়াট্রিকের ক্ষেত্রে। এগুলো পুরোটাই হচ্ছে, মানে সিডেটিভ আর হিপনোটিক পুরোটাই হচ্ছে ডোজের ব্যাপার। অ্যালপ্রাজোলাম যেমন 0.25, 0.51 mg, 2 mg, এগুলো কিন্তু সব আমাদের H1। ক্লোনাজিপামের ক্ষেত্রেও 0.2551 2 mg, এগুলো ড্রপসও হয়, ইনজেক্টেবলসও হয়, যেগুলো সাধারণত আমরা সার্জারির টাইমে ইউজ করে থাকি। তারপর ডায়াজিপামের মধ্যে একটা হচ্ছে ভ্যালিয়াম, সেটা হচ্ছে 2, 5, 10 mg এরকম ট্যাবলেট পাওয়া যায়। ক্যাপসুলের ক্ষেত্রে 15 mg হয়, যেটা আমাদের সাস্টেইন রিলিজ শো করে। আর একটা হচ্ছে 5 থেকে 10 গ্রামের যদি আমরা ওষুধ দিই, মানে যেই ওষুধের ডোজটা বেড়ে গেল সেটাই তখন হিপনোটিক হিসেবে কাজ করবে। আর আইভি রুটে দিলে সেটা 1-2 ঘন্টা অন্তর অন্তর সিডেটিভ হিসেবে কাজ করবে। কন্ট্রাডিকশন কি, এটা আমরা গ্লুকোমার পেশেন্টদেরকে দেবো না, কারণ এটা আই প্রেশার বাড়িয়ে দেবে, আর হাইপার সেন্সিটিভিটি পেশেন্টদেরকে দেবো না। তো এই ছিল পুরোটা সিডেটিভ অ্যান্ড হিপনোটিকের ব্যাপারে, মেকানিজম অফ অ্যাকশন, তার থেরাপিউটিক এফেক্ট, তার কন্ট্রাডিকশন, ডোজেস। তোমরা ইউজ অ্যাডভান্স এফেক্ট এখানে নিজের থেকেই বানিয়ে নিতে পারবা, কোনো প্রবলেম হবে না। বেনজোডাইজিপাইনস কীভাবে কাজ করে, বারবিচুরেটস কীভাবে কাজ করে, তাদের ক্লাসিফিকেশনের মধ্যে কী কী ড্রাগ রয়েছে, সমস্ত কিছু। এবার চলে আসি আমরা আমাদের পরে নেক্সট টপিকে। চলে আসি আমরা আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে এই ড্রাগটা কী করতে পারে। অনেক সময় হয় না আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন চলে আসে যেখানে আমরা খুব বেশি টেনশন করি, ভয় পাই। তো এই সমস্ত মানসিক অবস্থাগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বা কমানোর জন্য আমরা যে সমস্ত ড্রাগ ব্যবহার করে থাকি সেটাকেই আমরা অ্যান্টি অ্যাংজাইটি ড্রাগ বা অ্যানজিওলাইটিক ড্রাগ বলে থাকি। এই ড্রাগগুলোর ক্লাসিফিকেশন সম্পর্কে আমরা জেনে নেব। এই ড্রাগগুলোকে সাধারণত 4টে ক্লাসে ভাগ করা হয়: বেনজোডাইজিপাইন, অ্যাজাপিরন্স, সিডেটিভ অ্যান্টিহিস্টামিনিক, আর বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার। আমি যখন তোমাদের সিডেটিভ হিপনোটিক পড়াবো সেখানেই আমি বেনজোডাইজিপাইন্সের ব্যাপারে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন আপাতত এই মেইন 3টে ড্রাগের ব্যাপারে বা 3টে ক্লাসের ব্যাপারে আমাদেরকে জানতে হবে। অ্যাজাপিরন্সের মধ্যে কী কী পড়ছে, বাসপিরন, জিপিরন আর ইস্পাপিরন। এই বাসপিরনটাকে সাধারণত 15 থেকে 30 mg হিসেবে দেওয়া হয় এবং দিনে 2 থেকে 3 বার রেকমেন্ড করা হয়। ঠিক আছে, এইখানে এই ড্রাগগুলোকে মনে রাখতে গেলে তোমরা একটা শর্ট ট্রিক বানিয়ে নেবে। ইসা বাসে গেল বা ইস্পা বাসে গেল, ইস্পা থেকে ইস্পাপিরন, বাস থেকে বাসপিরন, আর গেল থেকে জিপিরন। নেক্সট চলে আসি আমরা সিডেটিভ অ্যান্টিহিস্টামিনিক ড্রাগ। অ্যান্টিহিস্টামিনিক থেকেই আমরা বুঝতে পারছি যে এটা আমাদের হিস্টামিনের যে রিসেপ্টরগুলো হয় তার সাথে বাইন্ড করবে, আর সিডেটিভ থেকে আমরা বুঝতে পারছি যে একটা সিডেশন প্রোভাইড করবে। এখানে মেইন যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে হাইড্রোঅক্সিজিন, যেটা আমাদের 10 থেকে 25 mg রেকমেন্ড করা হয়, দিনে 3 থেকে 4 বার দেওয়া হয়।
এটা কি করবে, আমাদের ব্রেনে যে H1 রিসেপ্টর আছে তার সাথে বাইন্ড করে দেবে এবং হিস্টামিনকে ব্রেনে ব্লক করে দেবে, যার কারণে একটা সিডেটিভ এফেক্ট দেখা দেবে। সেই ক্ষেত্রে আমাদের অ্যারাউজাল অ্যালার্টনেস হয় না, মানে দেখবো অনেক সময় আমরা ভয় পেয়ে থাকি, অ্যালার্ট হয়ে থাকি, সেই অ্যালার্টনেসগুলো কমে যাবে বাই সিএনএস ডিপ্রেশন, কারণ তখন আমাদের কামনেসটা বেড়ে যাবে। নেক্সট চলে আসি আমরা বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার। যখন আমি তোমাদেরকে সিবিএস সিস্টেম, অ্যান্টিকোলিনার্জিক এগুলো পড়াবো, প্রোপানোলল আরও যতগুলো লল হয় সব কটার ব্যাপারে আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। এখন আপাতত এতটুকুই জেনে রাখো, এগুলো হচ্ছে আমাদের বিটা অ্যাড্রিনার্জিক ব্লকার, বিটা অ্যাড্রিনার্জিক রিসেপ্টরের সাথে বাইন্ড করবে এবং আমাদের অ্যাড্রিনালিন আর নন অ্যাড্রিনালিনের অ্যাকশনকে ব্লক করে দেবে। এগুলো হচ্ছে আমাদের ফাইট অর ফ্লাইট, মানে অর্থাৎ আমি যদি এক কথায় বলি, এক্সাইটেশন বা আমাদের একটা হয় না অ্যালার্টনেস, হার্টবিট, এগুলোকে বাড়িয়ে দেয়, ঠিক আছে, সেই জিনিসটাকে পুরোপুরি ব্লক করে দেবে আর আমাদের হার্টবিটটাকে কন্ট্রোল করবে, আর আমাদের যে অস্থিরতা, ছটপটানো ভাবটা থাকে সেটা থেকে আমরা শান্ত হয়ে যাব। অনেক সময় দেখবো আমাদের যখন অ্যাংজাইটি হয় আমাদের হার্টবিট প্রচুর পরিমাণে বেড়ে যায়, আমাদের সোয়েটিং হতে থাকে, বিপি রাইজ করে, তো এই সমস্ত জিনিসগুলো প্রিভেন্ট করবে। আর একটা মনে রাখবা, আমাদের একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগ আছে, সেটা হচ্ছে অ্যামোক্সাপাইন। এটা কিন্তু অ্যান্টি এনজাইটি হিসাবে ইউজ করা হয়। যখন আমরা এটাকে কম ডোজে দিই বা মাইল্ড ডোজে ইউজ করি, তখন এটা আমাদের অ্যান্টি এনজাইটি হিসেবে ইউজ করা হয়। আমরা নেক্সট যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিএনএস সিস্টেমের সবথেকে কোর টপিক, কারণ এখান থেকেই সবথেকে ম্যাক্সিমাম নাম্বার অফ কোশ্চেন আসে, কারণ এটার ক্লাসিফিকেশান এত বড় আর প্রত্যেকটার মেকানিজম অফ অ্যাকশন মনে রাখা প্রচণ্ড একটা চ্যালেঞ্জিং কাজ। ঠিক আছে, আমি যতটা পারছি তোমাদেরকে সহজভাবে এই জিনিসটা বুঝিয়ে দেবো। আচ্ছা, অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ, তোমরা নাম শুনেই বুঝতে পারছো, যখন কোনো একটা পেশেন্ট ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাবে, সেই ডিপ্রেশনটাকে ওভারকাম করা বা ট্রিট করার জন্য আমরা যে ড্রাগগুলো ব্যবহার করে থাকি সেগুলোকেই আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ বলে থাকবো। যখন কেউ ডিপ্রেসিভ নেচারে থাকবে বা এনজাইটি হবে বা ক্রনিক পেনের মধ্যে থাকবে, মুড সুইংস হবে বা অ্যাডিকশানে থাকবে, সেই সব ক্ষেত্রেই আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ ব্যবহার করে থাকবো। তো এগুলো সাধারণভাবে কীভাবে কাজ করে, আমাদের শরীরে একটা নিউরো ট্রান্সমিটার থাকে, সেটা হচ্ছে মোনোঅ্যামিন। যখন আমরা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই, এই মোনোঅ্যামিনেরটা না লেভেল প্রচুর পরিমাণে কমে যায়, যার ফলে কি হয়, আমাদের যে এক্সাইটেটরি নিউরো ট্রান্সমিটারগুলো ছিল তার মাত্রাটাও প্রচুর পরিমাণে কমে যায়, যার কারণে আমরা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাই। যখন এই আমরা অ্যান্টি ডিপ্রেশন ড্রাগগুলোকে ইউজ করি তখন এই মোনোঅ্যামিনের লেভেলটাকে বাড়িয়ে দেয়, যার ফলে আমাদের ডোপামিন, সেরোটোনিন, নন অ্যাড্রিনালিন এগুলোর আবার ঠিক মাত্রার মধ্যে নিঃসরণ হতে থাকে। আচ্ছা, এর আগে আমাদেরকে জানতে হবে যে ডিপ্রেশন কত রকমের হয়। তো ডিপ্রেশন সাধারণত দু রকমের হয়ে থাকে, একটা হচ্ছে ইউনিপোলার, একটা হচ্ছে বাইপোলার। ইউনিপোলার, ইউনি নামটা শুনেই তোমরা বুঝতে পারছো যে এক ডাইরেকশানের দিকে যাবে। এটাকে আমরা আর একটা ভাষায় বলে থাকি মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা ক্লিনিক্যাল ডিপ্রেশন। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটাই হয়ে থাকে। এই ইউনিপোলার কথাটার মানে কি, আমি যদি তোমাদেরকে একটা গ্রাফের মধ্যে দিয়ে আঁকাই, ধরো তোমার কিছু একটা মন খারাপ হলো, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছেড়ে গেল, তখন তুমি সারাক্ষণ স্যাড হতেই থাকলে, তোমার এই মানে এটা হচ্ছে তোমার নর্মাল মুড, আর তুমি খালি নিচেই নামতে থাকলে, তোমার আর উপরেও উঠছে না, কোনো লাইনেও আসছে না, তোমার মুড খারাপই হয়ে আছে। এই জিনিসটাকেই আমরা বলবো ইউনিপোলার ডিপ্রেশন। মুড সবসময় এক ডাইরেকশানে থাকে, মেইনলি স্যাডনেস, লস অফ ইন্টারেস্ট, আমাদের সারাদিন কোনো কিছু করতে ইচ্ছা হয় না, সারাদিন শুধু স্যাড সং শুনি, ফ্যাটিক, মানে গায়ের মধ্যে মনে হয় যে কোনো ইচ্ছাই নেই, এখান থেকে ওইটুকু উঠে যাবো, বন্ধুদের সাথে আড্ডা মারবো, রাত্রেবেলা রাত জাগছি, সারা রাত রিলস দেখছি, স্লিপ সাইকেল ডিস্টার্ব হচ্ছে, কিছু খেতে ইচ্ছা করছে না, নিজেকে মনে হচ্ছে এক ঘরের মধ্যে আটকে নিচ্ছি। কিন্তু এটা সবথেকে একটা বড় ভালো জিনিস, এই জিনিসটাতে না বা এই ডিপ্রেশনটাতে কেউ আত্মঘাতী হয়ে ওঠে না, মানে কেউ কারো সুইসাইডাল টেন্ডেন্সি হয়ে ওঠে না। এটার ঠিক অপোজিট হচ্ছে আমাদের বাইপোলার ডিপ্রেশন। এই ডিপ্রেশনটা খুবই খতরনাক, আর যাদের সিরিয়াস ডিপ্রেশন হয় তাদের জন্য তাদেরকে সবসময় চোখে চোখে রাখতে হয় এই বাইপোলার ডিপ্রেশনের জন্য। সেম জিনিস, এটা হচ্ছে আমাদের সাধারণ লাইন। এবার এটার উপরে নিচে, কখনো এরকম নিচে যাবে, কখনো এক্সট্রিম উপরে যাবে, কখনো নিচে, কখনো এরকম এক্সট্রিম উপরে, কখনো এক্সট্রিম নিচে, মানে যা হবে এক্সট্রিমলি হবে। এটা হচ্ছে ডিপ্রেশন একটা এপিসোড হয়, একটা ম্যানিয়া হয়। তখন এই সিচুয়েশানে না পেশেন্ট খুব সুইসাইডাল টেন্ডেন্সি হয়ে যায়, খালি মনে হয় যে আমার লাইফে কোনো কিছু নেই, আমি আমার লাইফ শেষ করে দেবো। কিন্তু অ্যাকচুয়ালি এরকম জিনিস ভাবা উচিত না বা কোনো কিছুর এগুলো স্টেপ নেওয়া উচিত না। এক্সট্রিম মুড সুইং হয়, প্যানিক অ্যাটাক হয়, মানে থটস একদম হাওয়ার বেগে দৌড়ায়, যার কারণে আমাদের খুব ইম্পালসিভ বিহেভিয়ার হয়ে ওঠে। ইম্পালসিভ বিহেভিয়ার মানে আমরা ছোটো ছোটো জিনিসে খুব চিড়চিড়া হয়ে যাই, রাগ করি, এরকম সিচুয়েশান ক্রিয়েট হয়ে যায়। নেক্সট আমরা চলে আসি আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেই পার্টটা, সেটা হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্লাসিফিকেশনের ব্যাপারে। এই অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্লাসিফিকেশনটা আমি তোমাদেরকে খুব সহজে ট্রিগার মাধ্যমে বুঝিয়ে দেবো, যেটা তোমাদের দীর্ঘ দিন অবধি মনে থাকবে আর খুব ইজিলি তোমরা জিনিসটাকে মনে করতে পারবে। তোমরা একটাই জিনিস মনে রাখবে, স্টার্স বা তারা। ঠিক আছে, এই স্টার্স থেকে কী কী আসছে,
প্রথমে হচ্ছে এসএসআরআই। এসএসআরআই মানে কি? সিলেক্টিভ সেরেটোনিন রিআপটেক ইনহিবিটার, মানে আমাদের যে প্রিসাইন্যাপটিক নিউরনগুলো ছিল না, সেখানে সেরেটোনিনের রিআপটেকটাকে বন্ধ করে দেবে। তারপরে আমাদের নেক্সট চলে আসে টিসিএ। টিসিএ কি? ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। নেক্সট চলে আসে আমাদের এটিপিক্যাল। তারপর চলে আসে আমাদের মোনোঅ্যামিনো অক্সিডেজ। তারপর চলে আসে আমাদের সেরেটোনিন নন এফিনেফ্রিন রিআপটেক ইনহিবিটার, মানে আমাদের যে ওই প্রিসাইন্যাপটিক নিউরনগুলোতে সেরিটোনিন আর নন এফিনেফ্রিনের রিআপটেক হচ্ছিল, সেই রিআপটেকটাকে বন্ধ করে দেবে। এবার এতগুলো ড্রাগ তোমরা কি করে মনে রাখবে? এগুলোর খুব ছোট ছোট ট্রিক বানাতে হবে, ঠিক আছে? তোমরা সিআইএসএফ নাম শুনেছো? আমাদের যে সিআইএসএফ জওয়ান হয়, তো সেরেটোনিনের ক্ষেত্রে তোমরা জাস্ট এতটুকু মনে রাখবে, সি দিয়ে কি হচ্ছে? সিটালোপ্রাম, ঠিক আছে? আই এর জায়গাটা এখানে খালি ই দিয়ে মনে রাখবে, সেটা হচ্ছে এসিটালোপ্রাম। তারপর এস দিয়ে কি হচ্ছে? সেটালাইন। আর এফ দিয়ে কি হচ্ছে? ফ্লক্সাটিন, ঠিক আছে? বা ফ্লক্সাটিন বা ফ্লক্সিটিন এরকম বলে থাকে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি টিসিএ। টিসিএর ক্ষেত্রে আমরা কি করে মনে রাখবো? অ্যান্ড, খালি অ্যান্ডের পরে এখানে আর একটা ডি বাড়িয়ে দেওয়া। এগুলো ড্রাগ খুবই ইম্পর্টেন্ট, এই পার্টটা কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। সেখানে হচ্ছে অ্যামিট্রিপটিলিন, নর অ্যামিট্রিপটিলিন, তারপর হচ্ছে ডেসিপ্রামিন, আর একটা হচ্ছে ডক্সিপাইন। লাস্টে যত আইএনই দেখতে পারবা, এগুলো বুঝে নেবা সব অ্যান্টি ডিপ্রেশনের মধ্যে কোনটা? ট্রাইসাইক্লিক অ্যান্টি ডিপ্রেসেন্ট। নেক্সট চলে আসি আমরা এটিপিক্যালের উপরে। তো এটিপিক্যালের ক্ষেত্রে আমরা কি কি মনে রাখবো? ট্র্যাজাডন, অ্যামিনিপটিন, টিয়ানিপটিন, অ্যামোক্সাপিন, মিট্রাজিপিন, তারপর হচ্ছে বুপ্রোপিয়ন, ঠিক আছে? এরকমভাবে আমরা মনে রাখবো। এটার একটা শর্ট ট্রিক কি? সেটা হচ্ছে টাটা মিত্র ভাই। টাটা মিত্র ভাই আমরা এটা শর্ট ট্রিক করে মনে রাখবো। টি দিয়ে কি পড়ছে? ট্র্যাজাডন। এ দিয়ে কি পড়ছে? অ্যামিনিপটিন। টি দিয়ে আবার কি পড়ছে? টিয়ানিপটিন। তারপর এ দিয়ে কি পড়ছে? অ্যামোক্সাপাইন। আচ্ছা, মিত্র দিয়ে কি পড়ছে? মিট্রাজিপাইন। আর বি দিয়ে, ভাই দিয়ে কি পড়ছে আমাদের? সেটা হচ্ছে বুপ্রোপিয়ন, ঠিক আছে? এইভাবে মনে রাখতে হবে। তারপর আমরা চলে আসবো মোনোঅ্যামিনো অক্সিডেজের ক্ষেত্রে। সেখানে আমরা মনে রাখবো মোক্লোভিমাইড আর ক্লোরজাইলিন। নেক্সট আমরা চলে আসবো এসএনআরআইজের ক্ষেত্রে। এসএনআরআইজটা আমরা মনে রাখবো কি হিসাবে? ডিভিডি হিসাবে। আগেকার দিনে ডিভিডি আসতো না, সেই ডিভিডি হিসাবে। সেখানে কি কি ড্রাগ পড়ছে? একটা হচ্ছে ডেসভেনলাফেক্সিন, আর একটা হচ্ছে ভেনলাফেক্সিন, আর একটা হচ্ছে কি? ডুলোহেক্সিটিন, ঠিক আছে? এইভাবে আমরা পুরো অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্লাসিফিকেশানটাকে মনে রাখতে পারবো। মেকানিজম অফ অ্যাকশনগুলো আমি তোমাদেরকে এখানেই ছোট করে বলে দিলাম। এখান থেকে মেকানিজম অফ অ্যাকশন থেকে খুব একটা কোশ্চেন আসে না, কাজেই অতটাও বেশি পড়ার দরকার নেই, তবে জেনে রাখার জন্য জেনে রাখতে পারো। আমি এখানে ডায়াগ্রাম দিয়ে ভালোভাবে এঁকে দিয়েছি, আমি হালকা তোমাদের জাস্ট বলে দিচ্ছি টিসিএ ড্রাগগুলো কীভাবে কাজ করবে। এগুলো আমাদের যেই নন এফিনেফ্রিন রিসেপ্টার্সগুলো থাকে আর সেরোটোনিন রিসেপ্টারগুলো থাকে, সেগুলোকে পুরোপুরি ইনহিবিট করে দেবে, যার কারণে আমাদের নন এফিনেফ্রিন আর সেরোটোনিনের রিআপটেকগুলো বন্ধ হয়ে যাবে বা কমে যাবে, ঠিক আছে? যার কারণে আমাদের নন এফিনেফ্রিন আর সেরিটোনিনটা সাইন্যাপটিক ক্লেফটে প্রচুর পরিমাণে বেড়ে যাবে, সেখানে মোনোঅ্যামিনার্জিক নিউরোট্রান্সমিটারের পরিমাণটা বাড়িয়ে দেবে। এক কথায় আমি বলি, যেটার ঘাটতির জন্য ডিপ্রেশন হচ্ছিল, সেই ঘাটতিটাকেই পূরণ করে দেবে আর অ্যান্টি ডিপ্রেশন হিসাবে কাজ শো করবে। এখানে একটা জিনিস দেখো, টিপি মানে হচ্ছে ট্রিপ্টোফ্যান। ট্রিপ্টোফ্যান, বা আমি এক কথায় যদি বলি, তোমাদের কোনো স্টিমিউলাস আসলো বা তোমরা দুঃখ কিছু পেলে, এটা হচ্ছে পুরোটা প্রি সাইন্যাপটিক নিউরন, আর এটা হচ্ছে এখানে পোস্ট সাইন্যাপটিক নিউরন, আর এখানে হচ্ছে আমাদের সাইন্যাপটিক ক্লেফট। এবার এই টিপিটা হচ্ছে কি? ট্রিপ্টোফ্যান। এই ট্রিপ্টোফ্যানটা ফার্স্টে আমাদের হাইড্রক্সিলেজ হবে, হাইড্রক্সিলেজ হয়ে আমাদের কি হবে? 5-HTP। এবার এই 5-HTPটা আমাদের ডিকার্বক্সিলেজ হবে, ডিকার্বক্সিলেজ হবে আমাদের কি? 5-HT বা সেরিটোনিন। এবার এটা আমাদের ভেসিকলসের মধ্যে যাবে, এটা হচ্ছে ভিএমএটি। ভিএমএটি এর মানে হচ্ছে ভেসিকিউলার মোনোঅ্যামিনো ট্রান্সপোর্টার। এখানে ভেসিকলস গঠন করলো নিউরো ট্রান্সমিটারগুলো, সেই নিউরো ট্রান্সমিটারগুলো এবার আমাদের এখান থেকে বেরোলো, বেরিয়ে সাইন্যাপটিক ক্লেফটে আসলো, সেখানে 5-HT2 রিসেপ্টারের সাথে বাইন্ড করলো, ঠিক আছে? এবার আমাদের কি হবে? এখান থেকে কিছু নিউরো ট্রান্সমিটারগুলোর আবার রিআপটেক হয়ে যাবে, রিআপটেক হয়ে আমাদের প্রি সাইন্যাপটিক নিউরনে চলে যাবে। এখানে আমাদের দেখতেই পাচ্ছ সেরিটোনিন রিসেপ্টার, সেরিটোনিন ট্রান্সপোর্টার রয়েছে। এবার আমরা যখন এসএসআরআই ড্রাগগুলো নেব বা সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটারগুলো নেব, ওরা ডাইরেক্টলি এই ট্রান্সপোর্টারে কাজ করবে, মানে আমাদের যে এই নিউরো ট্রান্সমিটার মানে সেরোটোনিনগুলো আমাদের রিআপটেক হচ্ছিল, সেই রিআপটেকের প্রসেসটাকে বন্ধ করে দেবে, যার কারণে এই সাইন্যাপটিক ক্লেফটে প্রচুর পরিমাণে আমাদের নিউরো ট্রান্সমিটার বেড়ে যাবে বা এই মোনোঅ্যামিনার্জিক এফেক্টটা শো করবে, মানে যেখানে মোনোঅ্যামিনার্জিক
বেড়ে যাবে আর ডিপ্রেশনটা কমে যাবে। এখানে আর একটা জিনিস, যখন এই রিআপটেকটা হচ্ছে না, এই রিআপটেকটা হওয়ার ফলে মোনোঅ্যামিনো অক্সিডেজগুলো সেগুলো হচ্ছে আমাদের নিউরোট্রান্সমিটারের মলিকিউলগুলোকে ইনঅ্যাক্টিভ করে দিচ্ছে। এবার যখনই আমরা মোনোঅ্যামিনো অক্সিডেজ ইনহিবিটার ইউজ করব, এইখানে যেই এই ইনঅ্যাক্টিভ করে দিচ্ছিল, এই ইনঅ্যাক্টিভনেসটাকেই ও পুরো বন্ধ করে দেবে, যার কারণে হচ্ছে আমাদের যতটা পরিমাণে সেরোটোনিন থাকার কথা ততটা পরিমাণেই থাকছে। তো এই হিসাবে অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগগুলো কাজ করবে। এখানে মেইন যেটা, সেটা তোমরা ক্লাসিফিকেশানটাই মনে রাখবা, আর কত ধরনের ডিপ্রেশন হয় সেটা মনে রাখবা, তাহলেই হবে। আর এটার কিছু ড্রাগ ড্রাগ ইন্টারাকশান আছে, ডোজ আছে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর এর পাশাপাশি আমি কেডি ত্রিপাঠীর ক্লাসিফিকেশানটাও পুরোটা দিয়ে দেবো পিডিএফে। নেক্সট আমরা চলে আসি যে এগুলোর ড্রাগগুলোর এডিআর কী কী হতে পারে। দেখো, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্টের ক্ষেত্রে একটা মেইন বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ড্রাই মাউথ। যখনই তুমি এগুলো ইউজ করবে আমাদের ড্রাই মাউথ হয়ে যাবে, কনস্টিপেশন হবে, কার্ডিওটক্সিসিটি দেখা যাবে, আর ওয়েট গেন হবে। এই কনস্টিপেশন রিলেটেড কোশ্চেন আমি কিছুদিন আগে আমি আমার কমিউনিটি পোলের মধ্যে ছেড়েছিলাম, যে কোন ড্রাগের জন্য আমাদের কনস্টিপেশন সাধারণত হয়ে থাকে। তারপর এখানে হচ্ছে এসএসআরআই এর ক্ষেত্রে দেখা যাবে সেক্সুয়াল ডিসফাংশন দেখা যাবে, ইনসোমনিয়া দেখা দিতে পারে, আবার মানে অনেক সময় রাত্রেবেলা ঘুম টুম হয় না, ওটাও দেখা দিতে পারে, আর সেরিটোনিন সিনড্রোম দেখা দেবে। এই সেরিটোনিন সিনড্রোমটা কিছুই না, যখন আমাদের শরীরে অ্যান্টিডিপ্রেসেন্ট ইউজ হয় তখন সেরিটোনিনের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর সেরিটোনিনের মাত্রা প্রচুর পরিমাণে বেড়ে গেলে আমাদের শরীরে সাধারণত কাঁপুনি বা খুব ঘাম হতে পারে, ডায়রিয়া, নজিয়া, ভমিটিং, বা মাসেলের মধ্যে যে টুইচিং হয় না সেটা হতে পারে। তারপর আমাদের মাসেল স্প্যাজম হতে পারে, আমাদের চোখের যে পিউপিল হয় সেটা ডাইলেট হয়ে যায়। আর সিভিয়ার ক্ষেত্রে খুব সাধারণত দেখা যায় যে মাসেল রিজিডিটি, মৃগী, আর তোমার হচ্ছে ফিভার, এই কটা জিনিসই হয়। আর তাছাড়া কনফিউশন, ডিসওরিয়েন্টেশন, এগুলোই সাধারণত হয়ে থাকে। এটাই হচ্ছে সেরোটোনিন সিনড্রোম। তো তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন দিতেই পারে যে কোন ড্রাগের জন্য সেরোটোনিন সিনড্রোম দেখা দিতে পারে বা কোন ড্রাগের অ্যাডভার্স এফেক্ট। তো সেটা হচ্ছে সিলেক্টিভ সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরের জন্য। তো এখানে ড্রাগের এক্সাম্পলগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, সেই ট্রিকটা দিয়ে, সেই ট্রিকটা তোমরা মনে রাখবা, তাহলেই হবে। সিআইএসএফ যে ট্রিকটা বলেছিলাম। তারপর নেক্সট আমরা চলে আসি এসএনআরআইএস এর ক্ষেত্রে। সেখানে সাধারণত হাইপার টেনশন দেখা দেবে, আর এখানে আমাদের সেক্সুয়াল ডিসফাংশন দেখা দেবে, কারণ সেখানে আমাদের নন এপিনেফ্রিন আর সেরোটোনিন দুটোরই মাত্রা বেড়ে যাচ্ছে। আর দুটোরই মাত্রা যখনই বেড়ে যাবে আমাদের বিপি সাধারণত প্রচুর পরিমাণে বেড়ে যাবে বা হার্টবিট বেড়ে যাবে। নেক্সট চলে আসি আমরা, সেটা হচ্ছে মোনোঅ্যামিনো অক্সিডেজের ক্ষেত্রে। এখানে পশ্চুরাল হাইপোটেনশন হতে পারে, মানে ধরো তখন তুমি বসে আছো, শুয়ে আছো, সব ঠিক আছে, হুট করে তুমি দাঁড়ালে আর দেখলে তোমার মাথা টাথা ঘোরাচ্ছে বা তোমার খুব ঘাম হচ্ছে, এই জিনিসটা দেখা যায়। আচ্ছা, যখনই তুমি এই ড্রাগগুলো ইউজ করবে না, তোমাকে কিছু ফুড অ্যাভয়েড করতে হবে, যেমন অ্যালকোহল, বিয়ার, তারপর তোমার চিজ, এগুলোর কনজামশন আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, কারণ এটার মধ্যে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে, সেটা হচ্ছে টাইরামিন। ঠিক আছে, এই টাইরামিনের সাথে এগুলো রিয়াকশন করে, যার জন্য আমাদেরকে এগুলো অ্যাভয়েড করতে হবে। নেক্সট চলে আসি আমরা আমাদের এটিপিক্যালে। এটিপিক্যালের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, তখন একটা ড্রাগ বলেছিলাম না, বুপ্রোপিয়ন। বুপ্রোপিয়ন কিন্তু অনেক সময় আমাদের স্মোকিং ছাড়তে সাহায্য করে, স্মোকিং সিজেশনে এটা আমাদের ইউজ হয়ে থাকে। এটা যখন আমরা খুব হাই ডোজে নিয়ে নেবো না, তখনই আমাদের মধ্যে রিকারেন্ট সিজার দেখা দেবে, মানে খুব ঘন ঘন, আর আমাদের শরীর খুব সিভিয়ারলি কাঁপতে থাকবে। কিন্তু এটার একটা ভালো জিনিস হচ্ছে কি, এটার হচ্ছে কোনো সেক্সুয়াল ডিসফাংশন দেখা যায় না। আর একটা চলে আসি কি, ট্রেজাডন। ট্রেজাডনের ক্ষেত্রে আমাদের কি অ্যাডভার্স এফেক্ট হতে পারে, আমাদের সিটেশন দেখা দিতে পারে, আর একটা হচ্ছে আমাদের পিরাপিজম দেখা দিতে পারে, ওয়েট গেন দেখা দিতে পারে। তোমরা আমাকে বলো এই পিরাপিজম জিনিসটা কি, এটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, ঠিক আছে? এখান থেকে তোমরা নিজেরাই ইউজ বানিয়ে নিতে পারবে। মোক্ষম ইউজ তো হচ্ছে অ্যান্টি ডিপ্রেসেন্টের ক্ষেত্রে ইউজ করা হয়, ডায়রিয়া ট্রিটের জন্য ইউজ করা হয়, এরকমভাবে তোমরা এগুলো ইজিলি পারবে। এবার ড্রাগ ড্রাগ ইন্টারাকশান দেখবো, যে ড্রাগ ড্রাগ কী কী ইন্টারাকশান হয়। সেরোটোনিন রিআপটেক ইনহিবিটরের সাথে যদি আমরা এমএও ইউজ করি, সেক্ষেত্রে আমাদের কি সেরোটোনিন সিনড্রোম দেখা দেবে, কারণ সেরোটোনিনের মাত্রা প্রচুর পরিমাণে তখন আমাদের বডির মধ্যে বেরিয়ে যাবে। আর তারপর হচ্ছে টাইরামিন রিচ ফুডের সাথে এমএও, ঠিক আছে, সেখানে আমাদের হাইপারটেনসিভ ক্রাইসিস দেখা যাবে, হার্টের উপরে প্রচুর পরিমাণে প্রেশার তৈরি হবে। নেক্সট চলে আসে আমরা হচ্ছে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। সেক্ষেত্রে আমরা অ্যালকোহল বা কোনো সিডেটিভ যদি ইউজ করি, সেখানে কিন্তু আমাদের সিভিয়ার সিএনএস ডিপ্রেশন হতে পারে। অনেক সময় দেখা যায় যে যারা প্রচুর ডিপ্রেস থাকে, ডিপ্রেশনের ওষুধ খেয়ে নিল, ড্রিঙ্ক করে নিল, তারা কিন্তু কোমায় চলে যেতে পারে, এরকম অবস্থা দেখা যেতে পারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের পুরোটা অ্যান্টি ডিপ্রেসেন্টের ব্যাপারে। এখানে তোমরা ক্লাসিফিকেশন পড়বা, জেনারেল মেকানিজম অফ অ্যাকশন পড়ে নেবা, তাহলেই হবে। ট্রিকটা জাস্ট খালি মনে রাখবা, ওটাতেই তোমাদের পুরো কাজ হয়ে যাবে।
নেক্সট আমরা চলে আসি আমাদের অ্যান্টিসাইকোটিক ড্রাগসের ব্যাপারে। এটা সিমিলারলি অনেকটা ডিপ্রেশন, অ্যান্টি এনজাইটির মতোই, বাট এটা একটু অন্য ধরনের। সেটা কি আমি তোমাদেরকে বুঝাচ্ছি। এই ড্রাগগুলোকে আমরা সাধারণত নিউরোলেপটিক ড্রাগও বলে থাকি। আচ্ছা, সাধারণত দেখবা যে সকল মানুষদের স্কিজোফ্রেনিয়া হয়ে থাকে সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে এই সমস্ত ড্রাগ ব্যবহার করা হয়। এবার তোমরা বলবে যে দাদা সিজোফেনিয়া কি? সিজোফেনিয়া কিছুই না, ভ্রম। অনেক সময় দেখবা কিছু মানুষ না নিজের জগতে থাকে, ওরা বিনা কারণে বা অকারণে ভয় পায়, টেনশানে থাকে, প্রচুর এনজাইটির মধ্যে দিয়ে যায়, বা সবসময় মনে হয় ওদের কানে কেউ একটা কথা বলছে। অনেক সময় দেখো যে মানুষ বলে ভূত দেখেছি, এই ওই আওয়াজ শুনতে পাচ্ছি, আমাকে এটা করতে বলছে, আমি এই করছি, আমি ওই করছি, আমার ডাক চলে এসছে। তো এইসব জিনিস যখন হয় না, ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে পেশেন্ট সিজোফ্রেনিয়ার মাধ্যমে ভুগছে, কিন্তু এটা কেউ বুঝতেই পারে না। তো এটা আমাদের একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটাকে ট্রিট করার জন্য যেই ড্রাগগুলোকে ব্যবহার করা হয় সেগুলোকেই আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ বলে থাকি। আচ্ছা, এর ব্যবহার, হ্যাঁ, অর্থাৎ অ্যান্টিসাইকোটিক ড্রাগ মূলত মেন্টাল ডিসঅর্ডারের জন্য দেওয়া হয়ে থাকে, যারা বাস্তবতার সাথে মিলিয়ে উঠতে পারে না, হ্যালুসিনেট করে, ডিলিউশনের মধ্যে থাকে, অ্যাবনর্মাল বিহেভিয়ার করে। যেরকম এই পেশেন্ট যাদের বাড়িতে থাকে না, তাদের লাইফ খুব একটা ইজি না, কারণ সবসময় এরকম পেশেন্টকে চোখে চোখে রাখতে হয়, আর প্রচুর মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। তবে এই জিনিসটা সম্পূর্ণরূপে ট্রিট করা যায়, আর পেশেন্ট সম্পূর্ণরূপে সুস্থ হয়ে ওঠে। খালি ঠিক টাইমে জিনিসটাকে ট্রিট করাতে হবে, কোনো অন্ধবিশ্বাস, কুসংস্কারে কান না দিয়ে, মাথা না দিয়ে এগুলোকে ঠিকভাবে ট্রিট করানো উচিত। এটা ক্লাসিফিকেশন সাধারণত দুভাগেই ভাগ করা হয়, খুবই ইজি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট জেনারেশনের ড্রাগ, আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশনের ড্রাগ। ফার্স্ট জেনারেশনকে আমরা কি বলবো? টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক, যেগুলো আগেকার দিনে ইউজ করা হতো। আর এখন হচ্ছে এটিপিক্যাল, মানে যেগুলো বর্তমান দিনে ইউজ করা হয়। টিপিক্যালকে আবার আমরা চারটে ভাগে ভাগ করেছি। কি কি? একটা হচ্ছে ফেনোথায়াজিনস, আর একটা হচ্ছে থায়োজ্যান্থিনস, আর একটা হচ্ছে ফেনন্স, আর একটা হচ্ছে ডিভেনজোথায়াজিপাইন্স। আচ্ছা, যেই ড্রাগের পিছনে ZINE দেখবা, বুঝে নেবা সেটা অ্যান্টিসাইকোটিক ড্রাগ। ফেনোথায়াজিনের ক্ষেত্রে আমাদের দুটো ড্রাগ খুবই ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্লোরপ্রোমাজিন, আর একটা হচ্ছে ফ্লুফেনাজিন। এই ড্রাগ দুটো ভীষণ ইম্পর্টেন্ট, আমি এর ডোজগুলোও লিখে দিয়েছি পাশে। সাধারণত 40 থেকে 800 mg দেওয়া হয়, দিনে 2-3 বার করে ভাগ করে দেওয়া হয়। ওটা একজন ফিজিশিয়ান যে হিসাবে ভাগ করবে তার উপর নির্ভর করছে। তাছাড়াও দেখতে পারো তোমরা, আমি লিখে দিয়েছি বাকি দুটো ড্রাগের নাম, তোমরা পড়ে নেবে। তারপর হচ্ছে থায়োজ্যান্থিনস, এটার একটাই উদাহরণ, সেটা হচ্ছে থায়োজ্যান্থিন। আর একটা ড্রাগও রয়েছে, তবে এটাই বেশি ইম্পর্টেন্ট। এটা সাধারণত 6 থেকে 30 গ্রাম দেওয়া হয়, 30 মিলিগ্রাম দেওয়া হয়। তারপর নেক্সটে চলে আসি, সেটা হচ্ছে হ্যালোপেরিডল। এটা খুবই ইম্পর্টেন্ট আর প্রচুর পরীক্ষায় আসে। আর এই ড্রাগটা তোমরা বিশেষ করে দেখে রাখবা, এই ড্রাগের ব্যাপারে, এর মেকানিজম অফ অ্যাকশনের ব্যাপারে আমি তাও বলে দেবো। হ্যালোপেরিডলকে সাধারণত 1 থেকে 100 mg দেওয়া হয়ে থাকে। নেক্সট চলে আসে আমাদের কি? কিউটিয়াপিন। এটা সাধারণত 150 থেকে 750 mg দেওয়া হয়ে থাকে। নেক্সট চলে আসি আমাদের যে নিউয়ার ড্রাগগুলো রয়েছে বা সেকেন্ড জেনারেশন ড্রাগগুলো রয়েছে। একটা হচ্ছে ক্লোজাপাইন, রেসপিরিডন, আর একটা হচ্ছে ওলানজাপাইন। ডোজগুলো আমি পাশে লিখে দিয়েছি। নেক্সট চলে আসি আমরা আমাদের যে অ্যান্টিসাইকোটিক ড্রাগ আছে সেগুলো কিভাবে কাজ করে। দেখো, ফার্স্ট জেনারেশনের ড্রাগগুলো না D2 ডোপামিন রিসেপ্টরের উপরে কাজ করে। ডাইরেক্ট গিয়ে D2 ডোপামিন রিসেপ্টরটাকে ব্লক করে দেবে, যার কারণে আমাদের যে এক্সেস ডোপামিন রিলিজ হচ্ছিল, যার কারণে আমরা হ্যালোসিনেশন করছিলাম, ডিলিউশনের মধ্যে ছিলাম, সেই ডোপামিনের অ্যাক্টিভিটিটা যখনই হ্রাস পেয়ে যাবে, এই জিনিসগুলো অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে যাবে। এগুলোর এক্সাম্পল তোমাদের আগেই বললাম, হ্যালোপেরিডল, ক্লোরোপ্রোমাজিন, এগুলোকে ইউজ করা হয়। আর সেকেন্ড জেনারেশনের ড্রাগগুলো কী করবে? D2 রিসেপ্টর তো ব্লক করবেই, তার পাশাপাশি কী করবে? সেরোটোনিনের যে 5-HT2A রিসেপ্টর আছে সেই রিসেপ্টরটাকেও ব্লক করবে। সেক্ষেত্রে কী হবে? আমাদের ডোপামিনের যে নিঃসরণটাকে ছিল সেই নিঃসরণটাকে ঠিকঠাকভাবে নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, এটার কন্ট্রাডিকশনস কী কী রয়েছে? সিভিয়ার অ্যালার্জি, তারপর কার্ডিয়াক অ্যাবনর্ম্যালিটি, তারপর সিজার্স হলে, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা হলে, বা প্রোস্টেটিক প্রবলেম হলে, মানে প্রোস্টেট যদি খুব এনলার্জ হয়ে যায়, সেই সব ক্ষেত্রে আমরা এই ড্রাগগুলোকে ইউজ করব না। তো পরের টপিকে এবার আমরা চলে আসি। নেক্সট আমাদের যেই টপিকটা আসছে সেটা হচ্ছে নুট্রপিক এজেন্ট। এই নুট্রপিক এজেন্টগুলো আবার কি? এই সমস্ত ড্রাগগুলো না আমাদের ব্রেনের যে ফাংশান আছে, বা আমি যদি তোমাদেরকে একদম সহজ সাধ্য ভাষায় বলি, তোমাকে বুদ্ধিমান করে দেবে, কারণ তোমার ব্রেনের ফাংশান ইনক্রিজ করে দেবে। এখানে আমি লিখেছি, তোমরা পড়ে নেবে।
এক কথায় যদি বলি, ড্রাগ হুইচ ইমপ্রুভস মেমোরি, মানে যাদের ধরো একটু ভোলো ভোলো মন, কোনো কিছু বললাম মনে রাখতে পারছে না, বা দেখবা বয়সকালে বৃদ্ধ লোক যারা থাকে তারা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারে না, তো সেই সকল পেশেন্টের ক্ষেত্রে আমরা এই সমস্ত ড্রাগগুলো ব্যবহার করে থাকি। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? অ্যালজাইমার ডিজিজ যাদের থাকে তাদের ক্ষেত্রে ব্যবহার করে থাকবো, বা যাদের মাইল্ড কগনিটিভ ইম্পেয়ারমেন্ট থাকে তাদের ক্ষেত্রে, কমন সিমটম এই এল্ডারলি যেটা আমি বললাম, মানে মেমোরি লস যাদের হয় তাদের ক্ষেত্রে, মেন্টাল রিটার্ডনেস ইন চিলড্রেন, দেখবা কিছু কিছু বাচ্চার না শিখতে জানতে পড়তে এগুলো একটু অন্য বাচ্চাদের তুলনায় একটু লেটে হয়, তো সেই সমস্ত বাচ্চার ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকবো। তারপর ব্রেইন সার্জারির সময় এগুলো আমরা দিয়ে থাকবো, হেড ইনজুরির সময়, কারণ এগুলো তাহলে রিকভারির ক্ষেত্রে খুব সুবিধা হয়। ডিমেনশিয়া, যারা খালি ভুলে যায়, মানে এখন একটা জিনিস মনে আছে পরে নেই, বা কোনো একটা জিনিস আজকে করলো দুদিন পর কমপ্লিটলি ভুলেই গেল যে আমি ওই জিনিসটা করেছি, সেই সব ক্ষেত্রে এগুলো ইউজ করা হয়। এগুলো কিন্তু নিজের ইচ্ছায় কনজিউম করবা না, কারণ আজকে যে জিনিস তোমাকে স্মার্ট বানাচ্ছে ভবিষ্যতে কিন্তু ঠিক এটার কোনো না কোনো কিছু থেকে ব্যালেন্স করেই দেবে তোমার শরীরে, কাজেই এগুলো নিজের থেকে নেওয়া উচিত না, অবশ্যই সবসময় ডক্টরের সাথে কনসাল্ট করেই নেওয়া উচিত। এই ড্রাগের ক্লাসিফিকেশানগুলো কী কী রয়েছে? কোলিনার্জিক অ্যাক্টিভেটার্স, গ্লুটামেট মানে যেটা আমাদের এনএমডিএ রিসেপ্টরের উপর কাজ করবে, আদার ড্রাগস, আর একটা হচ্ছে ডোপামিনার্জিক। কোলিনার্জিকের ক্ষেত্রে কি কি পড়ছে? রিভাস্টিগমিন পড়ছে, ডোনিপিজিল পড়ছে, আর একটা কি, পিরাসিটাম পড়ছে। গ্লুটামেটের ক্ষেত্রে কি পড়ছে? সেটা হচ্ছে মিম্যান্টিন, ঠিক আছে। আদার ড্রাগসের মধ্যে কি কি পড়ছে? সিটিকোলিন, পাইরিটিনল, এইগুলো। আর ডোপামিনার্জিকের ক্ষেত্রে পড়ছে এলডোপা, বুঝতেই পারছো ডোপামিনার্জিক মানে আমাদের ডোপামিনের মাত্রাটা বাড়িয়ে দেবে। ফাংশন, ব্রেনে এটা কীভাবে কাজ করবে? ব্রেনের মেটাবলিজম বাড়িয়ে দেবে। তোমার ব্রেনের যখন মেটাবলিজম বাড়বে, তোমার ব্রেনে ব্লাড ফ্লো বাড়বে, বা ব্লাড ফ্লো বাড়লে তোমার অক্সিজেনের ডিমান্ড বাড়বে, তোমার ব্রেন অটোমেটিক্যালি কাজ করবে বেশি আগের তুলনায়। সেরিব্রাল সার্কুলেশন বাড়িয়ে দেবে, ব্রেনকে কোনো কেমিক্যাল ডেঞ্জার থেকে প্রোটেক্ট করবে, আর আমাদের যে নিউরো ট্রান্সমিটার রয়েছে সেই নিউরো ট্রান্সমিটারগুলোকেও বাড়িয়ে দেবে। কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করব না? প্রেগনেন্সির টাইমে ব্যবহার করব না, ল্যাকটেশনের সময় ব্যবহার করব না, আর যাদের হাইপার সেন্সিটিভিটি আছে তাদের ক্ষেত্রে আমরা ব্যবহার করব না। একটা ড্রাগের ডোজের ব্যাপারে আমি এখানে লিখে দিয়েছি, সেটা হচ্ছে পিরাসিটাম, সেটা 2 থেকে 3 mg পার ডে ডিভাইড ডোজে দেওয়া হয়, দিনে একবার দুবার এরকম হিসেবে। নুট্রপিক খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক নয়, তবে এটা তোমরা পড়ে রাখতে পারো, যেহেতু নতুন তাই এক্সামে দিলেও দিতে পারে। চলে যাই আমরা পরের টপিকে। নেক্সট আমরা চলে আসি আমাদের সেন্ট্রালি অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্টের উপরে। তোমরা নাম শুনেই বুঝতে পারছো যে সমস্ত ড্রাগ সেন্ট্রালি কাজ করে আমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করবে সেগুলোকেই আমরা স্প্যাজমোলাইটিক্স বলবো। স্প্যাজমোলাইটিক্স কেন বলি? তার আরেকটা মূল কারণ হচ্ছে আমাদের যে মাসেল স্প্যাজম হয় সেটাকে ট্রিট করতে সাহায্য করে, আর আমাদের যে মাসেল পেইন হয় সেটা থেকে রিকভারি দিতে সাহায্য করে। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে ওই সিডেটিভ অ্যান্ড হিপনোটিকে যেমন পড়েছিলাম, বেনজোডায়াজিপাইনস, সেন্ট্রাল আলফা 2 অ্যাগনিস্ট, গাবা মিমেটিক, আর একটা কি মেইন যেটা এইখানকার পার্টের সেটা হচ্ছে কি মেফেনেসিন কনজেনার্স, ঠিক আছে। আচ্ছা, বেনজোডায়াজিপামের ক্ষেত্রে লাস্টে যত পাম দেখবা, আলফা 2 অ্যাগনিস্টের ক্ষেত্রে টিজানিডিন, আর গাবা মিমেটিকের ক্ষেত্রে এই দুটো ড্রাগ খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাকলোফেন আর থায়োকোলচিকোসাইড। আর একটা আসে সেটা হচ্ছে আমাদের কনজেনার্সের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি ক্যারিসোপ্রোডল, আর একটা হচ্ছে মিথাকার্বামল। তাছাড়াও এখানে আরও দুটো ড্রাগ রয়েছে, সেই দুটোর ব্যাপারেও তোমরা পড়ে নিও। আচ্ছা, এটার মেকানিজম অফ অ্যাকশন ব্যাপারে আমরা জানবো কীভাবে কাজ করে। সেটা হচ্ছে আমাদের যেই ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারগুলো থাকে না, যেমন গাবা, গ্লাইসিন, তাদের অ্যাক্টিভিটিকে বাড়িয়ে দেবে। দেখো আমরা ওখানে কি পড়েছিলাম যে ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারের অ্যাক্টিভিটি যখনই বাড়বে আমাদের শরীরে একটা কামনেস বা শান্তভাব সেটা প্রদান করবে, তো এটাও ওখানে সেই একই ব্যাপার। পেইনটাকে অতটা বুঝতে দেবে না, বা পেইনটা থেকে আমাদের ওভারকাম করতে সাহায্য করবে যদি আমাদের ইনহিবিটরি নিউরো ট্রান্সমিটারটাকে বাড়িয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আমরা ব্যাকলোফেন ইউজ করব, বা কার্সোপ্রোডল এগুলো ইউজ করব। নেক্সট চলে আসি আমরা, এছাড়া আমাদের এক্সাইটেটরি যে নিউরো ট্রান্সমিটার রয়েছে যেমন গ্লুটামেট, অ্যাসপার্টেট, এর অ্যাক্টিভিটিগুলোকে রিডিউস করে দেবে। যেমন হচ্ছে আমাদের ডিসোসিয়েটিভ যেটা ছিল সেটা হচ্ছে কিটামিন, আর একটা হচ্ছে কি ডায়াজিপাম। নেক্সট হচ্ছে আমাদের আলফা 2 অ্যাড্রিনার্জিক রিসেপ্টর, সেগুলো হচ্ছে কি আমাদের যে মাসেল টোনগুলো থাকে না সেই মাসেল টোনগুলোকে রিডিউস করে দেবে। এর ফার্মাকোলজিক্যাল অ্যাকশন কী রয়েছে? আমাদের যে ভলেন্টারি মাসেলস রয়েছে সিএনএস ডিপ্রেশনের মাধ্যমে সেগুলোকে রিল্যাক্স করে দেবে।
কী ক্ষেত্রে আমরা ইউজ করব? কনভালশনের ক্ষেত্রে, মানে যখন দেখবা আমাদের ভ্রম হয় বা ওই মৃগী বা সিজার্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে। কারণ তখন আমাদের শরীরে প্রচুর পরিমাণে খিঁচুনি বা টান হয়। তো সেই ক্ষেত্রে রিল্যাক্স করার জন্য আমরা এই ড্রাগগুলোকে ইউজ করে থাকি। আর এছাড়াও আমরা মাসল স্প্যাজমের ক্ষেত্রে ইউজ করব। টিটেনাস দেখবো শরীরে ভীষণ পরিমাণে টান চলে আসে। সেই ক্ষেত্রে আমরা টিটেনাসের ক্ষেত্রে ইউজ করব। কোথায় ইউজ করব না? কনজেনার্সগুলো আর ব্যাকলোফেন এগুলো হচ্ছে আমরা হাইপার সেনসিটিভিটির ক্ষেত্রে ইউজ করব না। ডায়াজিপামের ক্ষেত্রে যেমন সিডেটিভ হিপনোটিকে বলেছিলাম 2, 5, 10 mg ট্যাপ করে। তাছাড়াও ফেনোবারবিটন, তারপর কনজেনার্সের ক্ষেত্রে হচ্ছে সেটা আমাদের অয়েনমেন্ট হিসেবে ইউজ করা হয়, এসওএস, মানে যখন আমাদের প্রয়োজন ঠিক তখনই। তাছাড়াও ব্যাকলোফেনের ক্ষেত্রে আমরা হচ্ছে 10 থেকে 15 গ্রাম পার ডে। স্প্যাজমোলাইটিক্সের পর চলে আসবো আমরা ওপিয়েড অ্যানালজেসিয়াতে। আচ্ছা, এই ওপিয়েড অ্যানালজেসিয়া মানে আমরা কি বুঝি? আগে আমাদেরকে জানতে হবে যে এই গোটা জিনিসটা কি। আমি ভেঙে ভেঙে তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, অ্যালজেসিয়া কথার মানে কি? অ্যালজেসিয়ার কথার মানে হচ্ছে পেইন বা ব্যথা। এক কথায় বলতে গেলে আমাদের শরীরে যখন কিছু একটা অ্যাবনর্মালিটি হয়, সেটার একটা ওয়ার্নিং সিগন্যাল, মানে ব্যথা বোঝাচ্ছে যে ভাই তোমার শরীরে কোনো একটা প্রবলেম হচ্ছে। এই অ্যানালজেসিয়াটা কি? অ্যানালজেসিয়া হচ্ছে সেই সমস্ত ড্রাগ যেগুলো আমাদের এই পেইনটাকে ট্রিট করে উইদাউট আনকনসিয়াসনেস, মানে আমাদের কোনো সেন্সটা হারাবে না, ঠিক আছে? আনকনসিয়াসনেসটা হবে না। আচ্ছা, এই ওপিওয়েড অ্যানালজেসিকটা তাহলে কি? এই ওপিওয়েড অ্যানালজেসিকটা কিছুই না। ওপিওয়েড কিসের থেকে হয়? সেটা হচ্ছে ওপিয়ামের থেকে হয়। ওপিয়াম মানে তো তোমরা জানোই, আফিম, ঠিক আছে? পপি সিড যেটাকে বলি। এক্সট্রাক্ট অফ প্যাপাভার সোমনিফেরাম, ঠিক আছে? এ পপি প্লান্ট, যা আমাদের সিএনএসে অ্যাক্ট করে, মরফিনের মতো কাজ করে। আচ্ছা, ক্লাসিফিকেশানে এবার চলে আসি। এটার এখানে আমাদের সিলেবাস অনুযায়ী যে ক্লাসিফিকেশানটা আছে সেটা হচ্ছে একটা ওপিওয়েড অ্যান্টাগনিস্ট। এখানে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ন্যাচারাল ওপিয়াম অ্যালকালয়েডস, যেমন আমাদের মরফিন, কোডেইন, থিবেইন। আর সেমি সিনথেটিক ওপিয়েটস। ওপিয়েটস কাকে বলে জানো? আমরা যে পপি প্ল্যান্ট থেকে এক্সট্রাক্টটা বার করি সেটাকেই আমরা ওপিয়েটস বলে থাকি। এই সেমি সিনথেটিক ওপিয়েটসের মধ্যে কী পড়ে? হেরোইন পড়ে, যেটা নেশা করার জন্য ইউজ করা হয়। তারপর আরেকটা হচ্ছে ফলকোডেইন, আরেকটা হচ্ছে হাইড্রোমরফোন। নেক্সট চলে আসি আমরা সিনথেটিক ওপিয়াইডস। সিনথেটিক ওপিয়াইডসের ক্ষেত্রে কী ইউজ করা হয়? ট্রামাডোল, আর একটা হচ্ছে কি মিথাডোন। ট্রামাডোল তোমরা খুব দেখবা, এটা হচ্ছে ক্যালপল টি, ওটার সাথে ইউজ করা হয় ব্যথার জন্য মূলত। আচ্ছা, তারপরে চলে আসি এবার আমরা মরফিন। মরফিনের ব্যাপারে জানবো। এটা একটা হচ্ছে খুবই পোটেন্ট বা শক্তিশালী অ্যানালজেসিক ড্রাগ। এটাকে সাধারণত আমরা কি বলে থাকি? গোল্ড স্ট্যান্ডার্ড ড্রাগও বলা হয়, যেটা সিভিয়ার পেইনকে ট্রিট করার জন্য ইউজ করা হয়। তবে এটার একটা মূল সবথেকে মানে বাজে জিনিস হচ্ছে কি, খুব দ্রুত অ্যাডিকশান হয়ে যায়, ঠিক আছে? এটার ফার্মাকোলজিক্যাল অ্যাকশনের ব্যাপারেও আমরা জানবো। এটা অনেকভাবে কাজ করে, সবকটাই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সিএনএসের ক্ষেত্রে নানান ব্রেইন রিসেপ্টরের সাথে বাইন্ড করবে আর নানান এফেক্ট শো করবে। যেমন একটা হচ্ছে ব্যথার ক্ষেত্রে ইউফোরিয়া বা আনন্দ উল্লাস, মনে মনে খুব খুশি হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে নেশা যেই কারণে করা হয়। সিডেশনের জন্য ঘুম ঘুম ভাব, ভমিটিং। মেডুলাতে যে আমাদের কেমো রিসেপ্টর থাকে না, তাকে ট্রিগার করে দেয় অনেক সময় ড্রাগটা, যার কারণে হচ্ছে আমাদের ভমিটিং হয়। আরেকটা হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন। রেসপিরেটরি ডিপ্রেশন ঘটায়, যেটা অনেক সময় ফ্যাটাল হয়ে দাঁড়ায়। আরেকটা হচ্ছে কি, অ্যান্টিটিউসিভ। অ্যান্টিটিউসিভের ক্ষেত্রে মানে কি, কাশি প্রতিরোধ করে যেটা। নেক্সট হয় আমাদের একটা, সেটা হচ্ছে জিআইটির ক্ষেত্রে কনস্টিপেশনটা শো করে। তারপর সিভিএস মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমের ক্ষেত্রে কী করে? ভ্যাসোডাইলেশন করে, যা ভ্যাসোডাইলেশনের জন্য কী হয়? আমাদের ব্লাড ফ্লোটা বেশি হয় আর আমাদের বিপিটা ড্রপ হয়ে যায়, ঠিক আছে? নেক্সট আসে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে পেইন ইন বাইল ডাক্ট। তারপর একটা হচ্ছে ফ্রিকুয়েন্ট ইউরিনেশন উইথ ডিফিকাল্টি, যখন ঘন ঘন পেচ্ছাপ পায় আর আমাদের সেই পেচ্ছাপটা করার সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় বা জ্বালা যন্ত্রণা করে। আচ্ছা, এটা কন্ট্রাডিকশন কী কী রয়েছে? ব্রঙ্কিয়াল অ্যাস্তমার ক্ষেত্রে এটা আমরা ইউজ করব না, কারণ এটা রেসপিরেটরি ডিপ্রেশন করায়। হেড ইনজিউরির ক্ষেত্রে, তারপর হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে আমরা কেন ইউজ করব না জানো? কারণ যখন আমাদের হাইপোথাইরয়েডিজম ধরা পড়ে, তখন আমাদের শরীরে থাইরয়েড হরমোনটা কম পরিমাণে তৈরি হয়, যেটা হচ্ছে আমাদের মরফিনের মতো টক্সিনের সাথে লড়াই করে, ঠিক আছে? সেক্ষেত্রে যখন হাইপোথাইরয়েডিজম হয়, আমাদের শরীরের তো থাইরয়েড হরমোনটা কম হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের মরফিনের মানে এক্সটেন্সিভ এফেক্টটা চোখে পড়বে। হেপাটিক ফেলিয়ারের ক্ষেত্রে আমরা ইউজ করব না, কারণ ওই যে একটু আগেই বললাম বাইল ডাক্টে পেইন হয়। নেক্সট আরেকটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন, যেটা আনডায়াগনোজ, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব না। আচ্ছা, মরফিনের ডোজ কী কী হতে পারে? 10 থেকে 15 mg ওরালি, অবশ্যই এটা হচ্ছে ডাক্তারের প্রেসক্রাইব করা, তবেই হতে হবে। আচ্ছা, এমজি, আর এটা হচ্ছে আর একটা জিনিস, 0.1 থেকে 0.2 mg পার কেজি বডি ওয়েট, যেটা 4 ঘন্টা পর পর হিসেবে চেক করা হয়। নেক্সট কোডেনের ক্ষেত্রে 30 থেকে 60 mg, ট্রেমাডলের ক্ষেত্রে 50 থেকে 100 mg, মেথাডনের ক্ষেত্রে 2.5 থেকে 10 mg। এই সবকটাই কিন্তু H1-এর আন্ডারে
পড়ে, তোমরা এগুলো এমনি কিনতে পারবে না। এবার চলে আসি আমরা, কিনতে পারবে না। এবার আমরা জানবো যে এই ড্রাগগুলো কিভাবে কাজ করে। দেখো আমি খুব ভালোভাবে তোমাদেরকে বলে দিচ্ছি, ইজিলি তোমরা মনে রাখতে পারবা, তোমরা এটা লিখেও নিও। আমি তোমাদেরকে এখানে ছবির সাহায্যে বুঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রি সাইন্যাপটিক নিউরন, আর এটা হচ্ছে আমাদের পোস্ট সাইন্যাপটিক নিউরন, ঠিক আছে? ধরো আমাদের শরীরে কোনো একটা অ্যাবনর্মালিটি বা পেইন তৈরি হলো, এই পেইনটা এবার যেখানে তৈরি হলো সেখানে তো নিউরনগুলো উপস্থিত রয়েছে, সে এবার এটাকে সেন্স করবে, সে সেন্স করে কি করবে, সে সিনথেসিস অফ নিউরো ট্রান্সমিটার, মনে আছে প্রথমে 7টা ধাপ পড়িয়েছিলাম, এক্স্যাক্টলি ওইভাবেই সে এখানে হচ্ছে সিনথেসিস করবে নিউরো ট্রান্সমিটারের। এবার এগুলো হচ্ছে আমাদের ভেসিকলের মধ্যে স্টোর হবে, রিলিজ হবে, বাইন্ড হবে, তারপরে আমাদের সেন্সেশন দেবে। তো এখানে যখন এগুলো হচ্ছে আমাদের এখান থেকে রিলিজ হচ্ছে, এগুলো না আবার রিআপটেক হয়ে আবার আমাদের চলে আসছে। আর যখন এই জিনিসটা আমাদের পেইন কজ করছে কিভাবে, এই নিউরো ট্রান্সমিটারটা বেরোচ্ছে, পোস্ট নায়ামটিক নিউরনের সাথে যাচ্ছে, আর যখন এটা ফিট হয়ে যাচ্ছে তখন আমরা পেইনটা অনুভব করতে পারছি যে আরে আমাদের এখানে পেইন হচ্ছে। এবার আমরা কি করব, আর একটা জিনিস বলে রাখি, আমাদের যে ক্যালসিয়ামগুলো থাকে না, ক্যালসিয়াম চ্যানেলের মাধ্যমে ঢোকে, ঢোকে এখান থেকে আমাদের যে নিউরো ট্রান্সমিটার হয় সেগুলোকে রিলিজ করতে সাহায্য করে। এটা আমি তোমাদেরকে প্রথম দিনই ভালোভাবে পড়িয়ে দিয়েছিলাম। এবার কি হয় আমাদের এখানে প্রি সাইন্যাপটিকের ক্ষেত্রে কিছু গাবা হচ্ছে মানে জি প্রোটিন, সরি গাবা বলবো না, জি প্রোটিন ফ্যামিলির কিছু রিসেপ্টার দেখা যায় যেখানে হচ্ছে ওপিওয়েড অ্যানালজেসিক গিয়ে বাইন্ড করবে। এবার যখনই ওপিওয়েড অ্যানালজেসিক ওখানে চলে আসবে তখনই কি করবে জানো, এ ডাইরেক্টলি ক্যালসিয়াম চ্যানেলটাকেই বন্ধ করে দেবে। ক্যালসিয়াম চ্যানেল যখন বন্ধ হয়ে যাবে, পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম যাবে না, আর এগুলো ভেসিকলস থেকে রিলিজও হতে পারবে না। তেমনভাবেই পোস্ট সাইন্যাপটিকের ক্ষেত্রে কি হবে, এখানেও হচ্ছে আমাদের জি প্রোটিন কাপল রিসেপ্টর দেখা দেবে, এখানেও সেই ওপিওয়েড অ্যানালজেসিকটা আসবে, এসে বাইন্ড করবে। আর এখানে কি হবে জানো, পটাশিয়াম চ্যানেল যেটা রয়েছে সেই পটাশিয়াম চ্যানেলটার ওপেনিংটাকে বাড়িয়ে দেবে, ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দেবে, যার কারণে কি হবে পটাশিয়ামটা প্রচুর পরিমাণে আমাদের পোস্ট সাইন্যাপটিক নিউরন থেকে বেরিয়ে যাবে। আর যখনই এটা বেরিয়ে যাবে তখন এখানে কি হবে, নেগেটিভ চার্জ বেশি হয়ে যাবে, যে যার কারণে আমাদের হাইপার পোলারাইজেশন দেখা দেবে। আর হাইপার পোলারাইজেশন দেখা দিলেই সেখান থেকে কি হবে, আমরা পেইনটা আর অনুভব করতে পারবো না, কারণ নিউরো ট্রান্সমিটারগুলো তখন ঠিকঠাকভাবে ওয়ার্ক করবে না। তো এটাই ছিল আমাদের ওপিওয়েড অ্যানালজেসিকের টোটাল কাজ, যে কীভাবে কাজ করবে। আমাদের প্রিসাইন্যাপটিকের মধ্যে যাবে, সেখানে গিয়ে জি কাপল প্রোটিন রিসেপ্টরের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম চ্যানেলকে বন্ধ করে দেবে, রিলিজটাকে আটকে দেবে। আর পোস্ট সাইন্যাপটিকে গিয়ে কী করবে, ও হচ্ছে পটাশিয়াম চ্যানেলের ওপেনটাকে বাড়িয়ে দেবে, যার কারণে আউটফ্লাক্সটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে, হাইপার পোলারাইজেশন হয়ে আমাদের পেইনের সেন্সেশনটাকে বন্ধ করে দেবে। তো বন্ধুরা এই ছিল টোটাল ভিডিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, তোমাদের যদি কোনো ডাউটস থেকে থাকে, সাজেশন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে জানিও। তোমরা সব রকম কমেন্ট করো, আমি সবসময় সবাইকেই রিপ্লাই দিই। আর তোমরা যদি আরও টপিকের উপর ভিডিও চাও আমাকে বলবে, আমি সেই টপিকটার উপরেই নেক্সট ভিডিওটা বানাবো। একটা ভিডিও বানাতে অনেকটাই খাটনি হয়, আর তোমাদের জন্যই বানাই, আমার নিজেরও কাজ হয়। তো এইটুকুই বলার ছিল। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। আসছি বন্ধুরা, দেখা হবে আবার পরে নেক্সট ভিডিওতে।